শেষ কথাটা বলার সময় গলায় কণ্ঠনালীতে হাতের আঙুল ছুঁয়ে প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে লোকটা কথাগুলো বলে। অন্তিক লোকটার অতিরিক্ত আত্মবিশ্বাসে বিরক্ত হলেও মনোযোগ দিয়ে শোনে। তার এই ইনফরমারের কথায় তেমন বিশ্বাস না হলেও খোঁজ অবশ্যই নেবে। সামান্য উপায়টাও বাদ দেয়নি সে এখনো। প্রত্যেকবার হতাশ হওয়া সত্ত্বেও নড়বড়ে খবরেও গোড়া সে বের করেছে। সামান্য উপায়টাও বাদ দেয়নি সে এখনো। প্রত্যেকবার হতাশ হওয়া সত্ত্বেও নড়বড়ে খবরেরও গোড়া সে বের করেছে। তবে কাজ হয়নি। এবারও না হোক, কিন্তু খোঁজ অবশ্যই নেবে। আর কিছু বলার আছে কি না জানতে চেয়ে লোকটাকে বিদায় করে সে। দিগন্তকে ফোন দিয়ে জানায় 1 ঘন্টা পর ওর সময় হলে যেন তার সাথে একবার স্কয়ার হসপিটালে যায়। দিগন্ত সময় হবে জানিয়েছে। অন্তিক ফোন কেটে গাড়ির দরজার সাথে হেলান দেয়। এক পা গাড়ির সাথে লাগিয়ে কায়দায় দাঁড়ায়। সিগারেট টানছিল। সুগার ফ্রি অরবিট চুইংগাম মুখে পুরে নেয়। নিলয় কিছু জিজ্ঞেস করেছে। সে আনমনেই শোনে। তবে শুধু স্যার টেনশন করবেন না। আমার কেন জানি মনে হচ্ছে আজ ম্যাডামের কোনো খবর এতটুকুই শুনেছে সে। অদূরে কিছু ছেলে মেয়ের ওখানে চোখ যায়। 3টা ছেলে আর 2টো মেয়ে রাস্তার ধারে অনেক সারি সারি কাশফুল সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে। ওখানে পরিচিত কাউকে দেখলো কি সে? প্রাণেশা নিজের বাড়ি এসে অবধি এই বাড়িতেই আছে। বাইরে কোথাও যাওয়া হয়নি তার। বাড়ির প্রত্যেকে নানা কাজে প্রয়োজনে বাইরে গেলেও সে একবারে ঘরবন্দি ছিল এই কটা দিন। বোনের সারাদিন বাড়িতে থাকতে থাকতে একটু বাইরের আবহাওয়া না পেলে দম বন্ধ লাগবে বলে সাহিল ঠিক করে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। নাজিয়াও যাওয়ার বায়না করলে পরে আবার তারা সব ভাই বোন মিলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ব্যাস, সবাই মিলে লেক পার্ক চলে যায় ঘুরতে। সেখানে সবাই মিলে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে প্যাডেল বোটিং করে পুরো জায়গাটা অভিজ্ঞতা করে আসে। সপ্তাহান্তে কিছু ছোট ছোট প্রাইভেট ইভেন্ট বা পাবলিক অনুষ্ঠান হয় সেখানে। ওরাও তেমনই একটা ইভেন্টের দেখা পেয়েছিল। পার্কের কাছাকাছি কিছু ফুড কর্নার আছে। সেখানে তারা 2 বোন আর বড় মার ছোট ছেলে মিলে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা দেয়। প্রাণিশা সবার লাস্ট হয়েছে, তবে কম খায়নিও মোটেও। যা খেয়েছে তাতেই তার অবস্থা দেখার মতো ছিল। সব মিলিয়ে সুন্দর একটা সময় কাটে প্রাণিশার তার ভাই বোনদের সাথে। আসার পথে আবার রাস্তার ধারে সারি সারি কাশফুলের দেখা পায়। বাকিরা খেয়াল না করলেও প্রাণিশা গাড়ির কাছ নামিয়ে উৎসুক চোখে সেই সব দেখে। সাহিল বনের উৎফুল্ল চেহারা দেখে নিরিবিলি সাইডে গিয়ে গাড়ি থামিয়ে সেখানেও ওদের নিয়ে কিছুক্ষণ দাঁড়ায়। শরতের কাশফুলের সৌন্দর্য উপভোগ করে ছবি টবি তুলে তারপর বাসায় ফেরে। কিন্তু বাসায় ফিরেই হয় বিপত্তি। প্রতিযোগিতায় খাওয়া অথচ ফুচকা ভার বেচারি নিতে পারছে না। সারা রাত অস্বস্তির সাথে কাটে। কাউকে অবশ্য জানায়নি। রাতে খাবার খেতে না চাইলে কেউ শোনেনি। জোর করে খাইয়েছিল। না খেয়ে ঘুমালে সারা রাত। ক্ষুধার পেটে অবস্থির লাগবে বলে ফুচকার লোড নিয়ে রাতেও খাবার খাওয়া শরীরের জন্য অতিরিক্ত হয়ে যায়। সারা রাত অস্বস্তি নিয়েই ঘুমায়। কিন্তু সকাল হতেই সবার জোরাজোরিতে আবার নাস্তা করতে বসলে অর্ধেক খাওয়ার পরপরই সব উগলে দেয়। বমি করতে করতে কাহিল অবস্থা হয়ে যায় তার। বড় মা ওকে ধরতে গেলে গায়ে হাত দিতেই জ্বর আসার মতো হালকা গরমের আভাস পায়। সবাই ডাক্তার ডাকতে উদ্যত হয়ে ওঠে। প্রাণেশা এই সামান্য কারণে ডাক্তার দেখাতে অসম্মতি জানালেও কেউ শোনে না। তার বাবা পারিবারিক ডাক্তারকে ফোন দিতে চায়, কিন্তু সাহিল কি মনে করে মানা করে দেয় পারিবারিক ডাক্তারকে ডাকতে। জানায় সে প্রাণেশাকে নিয়ে হসপিটালে যাবে। সবাই হঠাৎ ওকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলায় অবাক হয়ে কিছু জিজ্ঞেস করলেও সে উত্তর দেয় না। তার বোনকে নিয়ে সে যেখানে ইচ্ছে যাবে, কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার মনে করে না। বাকিরা প্রাণেশার জন্য উদ্বেগ হলেও হসপিটালে নিয়ে যাওয়ার মতো কিছু হয়নি, তাই আপত্তি জানাচ্ছিল। কিন্তু সাহিলের তেরামো দেখে আর কিছু বলে না। ছেলেটা চিরকালই এমন, কোনো কিছুই কৈফিয়ত দিতে চাইবে না, তেরামো করবে কথায় কথায়। প্রাণেশার নিজেরও অসম্মতি ছিল সামান্য কারণে হসপিটালে যেতে, কিন্তু সাহিল কারো কথা শোনে না, ওকে নিয়ে চলে যায়।
মূলত সে প্রাণেশার কিছু চেক আপ করিয়ে আনতে চাই। সেদিনের পর কোনো রকম সমস্যা দেখা দেয়নি যদিও, কিন্তু ওকে একবার ডক্টর দেখিয়ে আনার কথা অনেকবার ভেবেছে। তবে কি বলে নিয়ে যাবে বোনকে, সেটা নিয়ে কিছুটা দ্বিধা ছিল। এখন যখন সময় সুযোগ দুটোই হাতে আছে, তখন সেটা মিস দেওয়ার প্রশ্নই ওঠে না। তার এখনও প্রাণেশার সাথে ওর আগের জীবনযাপন নিয়ে তেমন কোনো কথা হয়নি, হলে অন্তত কিছুটা বুঝতে পারতো। আর ওর সাথে কি হয়েছিল না হয়েছিল সেসবও জানতে পারতো। কিন্তু সে আফসোস আর অপরাধ বোধে সেসব নিয়ে কথা বলতে পারছে না। মামুনির এত এত খোঁজ নিয়েও সে ব্যর্থ হয়েছে। একটা বোন আছে সে ব্যাপারেও জানতো না। না জানি কি কি ফেস করতে হয়েছে তার বোনকে সারাটা জীবন। কিভাবে কেটেছে এতগুলো বছর বাবা মা ছাড়া, তাদের ছাড়া। খুব একটা ভালো কাটেনি সে ধারণা হয়ে গিয়েছে। আচ্ছা, ও আগে যে আত্মীয়ের বাড়িতে থাকতো সে বাড়িতেই কি কোনো অমানুষ ছিল? প্রাণেশাকে সেদিনের ওই মহিলা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল সাহিল। ওর নানান রকম চেক আপ করিয়ে এনেছে। এখন তারা গাড়িতে বসে আছে। গাড়ির ভেতরের পরিস্থিতি ভীষণ থমথমে। প্রাণেশা যেন অন্য জগতে আছে। তার সাথে কি হলো কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না সে। মনে হয় সময়টা এক জায়গায় আটকে আছে। দুনিয়াটা থমকে গিয়েছে। জীবনটা তাকে কোথা থেকে কোথায় নিয়ে গেল, আর কোথায় নিয়ে দাঁড় করাতে চাচ্ছে কিছুই জানে না সে। এটা আদৌ জীবন? এমনটা কারোর সাথে হয়? সে জীবনের এমন খেয়াল খুশি হবে নাকি দুঃখ পাবে কিছুই জানে না। তাই ভাই এখনো কিছু জিজ্ঞাসা করেনি। জানতে চাইলে কি বলবে তাও জানে না। সাহেল এক পলক বোনের দিকে তাকায়। তার মুখভঙ্গি শক্ত, তবে কিছুটা চিন্তার ছাপও দেখা যাচ্ছে। প্রাণেশার ভেতর কি চলছে কিছুটা আন্দাজ করতে পারছে, তবে সে বিষয়ে কিছু না বলে বোনের মাথায় হাত বুলিয়ে সিটে মাথা ফেলে একটু ঘুমাতে বলে। কাল সারা রাত অসুস্থ বোধ করেছিল, ঘুম হয়নি নিশ্চয়ই। তারপর দৃঢ় অভিব্যক্তিতে কাউকে ফোন লাগায়। রিসিভ হলে ড্রাইভারকে সাইড হয়ে এক জায়গায় গাড়ি থামাতে বলে। বোনের সামনে দলের কারোর সাথে কিংবা অন্য যে কোনো কারোর সাথে কথা বলতে চায় না সে। কি কারণে কোনো ভাষা ব্যবহার করতে হয় তার হিসাব নেই। সাহিল গাড়ি থেকে কিছুটা দূরত্বে গিয়ে দাঁড়ায় কথা বলতে। বেশ কিছুক্ষণ আলাপ সারে অপর পাশের ব্যক্তির সাথে। কিছু নিয়ে তাড়া দিচ্ছে, রাগ দেখাচ্ছে, আবার কিছু বুঝিয়েও দিচ্ছে। কথা বলার ফাঁকে ফাঁকে গাড়ির ভেতর বোনের দিকে নজর রাখে। হঠাৎ খেয়াল করে পেছন থেকে আরেকটা গাড়ি আসছে। বেপরোয়া গতি গাড়িটার। সাহিলের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ওটা ইচ্ছাকৃত চালানো হচ্ছে ওভাবে। সে ডাক দিয়ে গাড়ির ড্রাইভারকে গাড়ি অন্যদিকে নিয়ে যেতে বলবে, তার আগেই পেছনে গাড়িটা তাদের গাড়ি বরাবর চলে এসে ধাক্কা লাগিয়ে দিতে যায়। সাহিল ওই গাড়িটার উদ্দেশ্যে একটা বিচ্ছিরি গালি ছুড়ে ফোনটা পকেটে ঢুকাতে ঢুকাতে দৌড়ে ওদিকে যায়। ধাক্কা দিতে পারেনি। তাদের গাড়ির ড্রাইভার পেছন থেকে ওই গাড়িটাকে দেখে নিয়েছিল। অস্বাভাবিক গতি বুঝে নিজেদের গাড়ি সরিয়ে ফেলেছে। সাহিল আস্তে আস্তে অপর গাড়িটা উদ্দেশ্য সফল করতে না পেরে চলে যায়। প্রাণেশা ঘরে ছিল। হঠাৎ কি হলো কিছু বুঝে উঠতে পারেনি। সাহিল তাড়াতাড়ি এসে ওকে দেখে নেয়। কিছু হয়েছে কিনা দেখে নিজেই তাড়াতাড়ি গাড়িতে উঠে যাবে। তার আগে খেয়াল করে আরও একটা গাড়ি আসছে পেছন থেকে। ড্রাইভার ডেস্ক থেকে একটা রিভলভার বের করে তার হাতে দিলে সাহিল ওই গাড়ির টায়ারে শুট করে দেয়। প্রাণেশা বোবা চিৎকার, কানে হাত দেয়, আতঙ্কিত হয়ে চারপাশে তাকায়। ওই গাড়িটা থেমে গেলেও ভেতর থেকে কেউ ক্রমাগত গুলির ওই গাড়ির নাম্বার দেখে নেয়। ওটাতে কে ছিল তা সে জানে না, তবে এই পক্ষ আর ওরা এক নয় তা সহজেই বুঝে নিল। অন্য গাড়িটাকে ধাক্কা দেওয়ায় প্রাণেশাকে কেউ নিয়ে চলে গেলেও বেশ অনেকক্ষণ তাদের গোলাগুলি জারি থাকে। সাহিল শুট করতে করতে কাউকে ফোন লাগিয়ে বোনের খোঁজ নিতে বলে। প্রাণেশাকে অন্তিক নিয়ে এসেছে। ওকে ওই গাড়ি থেকে তুলে নিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে গাড়ি চালাতে বলে। প্রাণেশার অবস্থান অন্তিকের কোলে, অজ্ঞান হয়ে আছে। এত এত চিন্তার মধ্যে হঠাৎ এইসব নিতে পারেনি। চোখের সামনে গোলাগুলি, সেসবের ভয়ঙ্কর শব্দ, সব মিলিয়ে আতঙ্কে জ্ঞান হারিয়েছে। অন্তিকর জ্ঞান ফেরায় না। ছোট্ট বাচ্চাদের যেভাবে কোলে নেয় সেভাবে নিয়ে নিজেদের বুকের ওপর ওর মাথা রাখে। একদম আগলে নেয় বুকের সাথে। মুখটা তুলে চোখের ওপর আসা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে কপালে ঠোঁট ছোঁয়।
পরপর নাকে, আবার ঠোঁটে, আবার ছোট ছোট আদরের স্পর্শ দিয়ে নিজের তৃষ্ণা মেটায়। কালোকে দেখছিল রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। প্রাণেশাকে ওখানে দেখে তৎক্ষণাৎ কেমন প্রতিক্রিয়া দেওয়া উচিত বুঝতে পারেনি সে। অতিকাঙ্ক্ষিত কিছু হঠাৎ চোখের সামনে দেখলে যেমন হয় তেমনই স্থবির হয়ে গিয়েছিল অন্তিক। আদেও ঠিক দেখছে কিনা তা নিয়েও সন্দেহ ছিল। স্থবির হয়ে ওকে দেখতে দেখতে গাড়িতে উঠে তারা চলে যায়। অন্তিক গাড়িটা যতদূর অবধি দেখা গিয়েছে চেয়ে দেখেছে। চোখের আড়াল হতেই নিলয়ের দিকে তাকায়। নিলয়ের চোখ তখনও সেদিকে। অন্তিক বুঝতে পারে ভুল কিছু দেখেনি। কি হলো? প্রাণেশা এখানে কিছু ছেলে মেয়েদের সাথে কি হচ্ছে? কেমন হতবাক চিত্তে ফোন বের করে সেখানে ওই গাড়ির নাম্বার লিখে কাউকে টেক্সট করে পাঠিয়ে দেয়। তারপর কল দিয়ে রিসিভ হতেই বলে, কার নামে আছে গাড়িটা খুঁজে বের করো 15 মিনিটের মধ্যে। যথাসময়ে জানতে পারে রাজনীতিবিদ সাহিল ফারদিনের গাড়ি ছিল ওটা। ওদিকের ভ্রু টান টান হয় সাহিলের নাম শুনে। তবে কয়েক মিনিট চুপচাপ থেকে কিছু ভাবে। এর মধ্যে নিলয় বলে, স্যার, ওই গাড়িতে ম্যাডাম চলে গেল না এখন? শাইল ফারদিনকেও তো দেখলাম। ওই যে গণ অধিকার পরিষদের সভাপতি, সেবার দেখা করলেন। কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না। অন্তিক চোখ তুলে তাকায়। তুমি দেখেছ ওখানে সাহিল ফারদিনও ছিল? হ্যাঁ স্যার, মাত্রই তো দেখলাম। অন্তিকের টান টান ভ্রু সোজা হয়, তবে চিন্তার রেখা সরে না চেহারাটা থেকে। তারপর রাতের মধ্যে খোঁজ লাগিয়ে জানতে পারে সাহিল ফারদিন প্রাণেশার ভাই। প্রাণেশার না জানা বাবা হলেও বিশিষ্ট ব্যবসায়ী সজল ফারদিন। প্রাণেশা তাহলে তার বাবা বাড়ি চলে গিয়েছে সারোয়ার বাড়ি থেকে। কিন্তু অন্তিক ভেবেছিল প্রাণেশা নিজের বাবা বাড়ির সম্পর্কে কিছুই জানে না। তার মানে তার ধারণা ভুল ছিল। তাহলে যদি জেনেই থাকে নিজের বাবা বাড়ি থাকতো না কেন? আর তাদেরও জানায়নি কেন? সে নিজে কখনো প্রাণেশাকে জিজ্ঞেস না করলেও যতটুকু জানে বাড়ির কেউ বাবার সম্পর্কে জানতে চাইলে মেয়েটা কিছু বলতো না। তাহলে জেনেও তাদের জানায়নি কেন? এমন নানান প্রশ্ন মাথায় আসলেও প্রাণেশাকে খুঁজে পেয়েছে, আর সে সুরক্ষিত আছে এটা ভেবে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই মেয়েটাকে নিয়ে খুব খুব দুশ্চিন্তায় ছিল সে। ওপরে ওপরে না দেখালেও তার ভেতরটাও অস্থির হয় আপনজনদের বিপদে। সেখানে মেয়েটা তো তার বউ, এত সাধনার বউ। অপরিচিতা থেকে প্রথম দিন থেকে তার মনে জায়গা করে নিয়েছিল, আবার বউ হয়ে তার মনে জায়গা করেছে। তাকে দুবার করে প্রেমে ফেলেছে এই মেয়েটা। এত সহজ তার কোনো খোঁজ খবর না জানা অবস্থায় এতগুলো দিন পার করা। মানসিকভাবে কতটা বিধ্বস্ত ছিল সে তা এই মেয়েটাকে বোঝাবে কখনো? নিশ্চয়ই বুঝবে না। তাকে বুঝতে হবে অন্তিক কারো প্রতি নিজের আবেগ ভালোবাসা প্রকাশ করতে পারে না সহজে। এদিকটায় খুব কাঁচা সে। প্রাণেশাকে এত চায়, এত ভালোবাসে সে, কিন্তু তার কিছুই মেয়েটা জানে না। শুধু জানে তার স্বামী এখন তাকে মেনে নিয়েছে। প্রাণেশা হয়তো মনে করে অন্তিক তাকে শুরুতে মেনে নিত না, সে কথা বলতে পারে না বলে। কিন্তু অন্তিক এ বিষয়টাকে কখনোই সেভাবে গুরুত্ব দেয়নি। অন্তিকের কখনো মনেই হয়নি যে কথা বলতে না পারাটা একটা প্রতিবন্ধকতা মেয়েটার জন্য। তাহলে এই কারণে ওকে মেনে না নেওয়ার প্রশ্ন আসবে কেন? অবশ্য ভেবে দেখে তারপরে মনে পড়ে একবার দুবার কথা বলতে পারে না এ কথা উল্লেখ করে তাকে খুঁজিয়েছিল। কিন্তু সেসব কিছুই অন্তিক ওকে ব্যক্তিগতভাবে ব্যঙ্গ করে বলেনি, আর না মানসিকভাবে ভেঙে দিতে বলেছিল। মেয়েটা কত সুন্দর, এখন সে যদি রূপ দেখিয়ে ও সবাইকে পাগল করে দিতে পারে এ কথা কখনো কথায় কথায় খুঁচিয়ে বলে, তাহলে সেটাকে ওকে ব্যক্তিগতভাবে ব্যঙ্গ করা হবে, নাকি ওকে মানসিকভাবে আঘাত করা হবে? কিছুই হবে না, বরং লজ্জা পাবে। অন্তিক ওকে কথা বলতে পারে না এ কথা উল্লেখ করে যতবার ওকে কিছু বলেছে, কোনোবারই ওকে মানসিকভাবে ভেঙে দিতে এসব বলেনি। যেখানে সে ওর কথা বলতে না পারাকে একটা প্রতিবন্ধকতা হিসেবে দেখেই না, সেখানে ওই বিষয়টা নিয়ে সে মেয়েটাকে আঘাত করার উদ্দেশ্য কিছু বলবেই কেন? সে তো নর্মালি দেখে এইসব। সেসব গেল, কিন্তু তারপর যখন আবার দেশের বাইরে থেকে এসে ওকে ডিভোর্সের কথা ভুলে যেতে বলে, তখনও নিজের অনুভূতির সম্পর্কে কিছু জানায়নি ওকে, শুধু বলেছে ডিভোর্স দেবে না। তারপর একসাথে থাকা শুরু করলো, ভালোবাসা থেকে হোক, মুগ্ধতা থেকে হোক, কিংবা কামনা থেকে।
যে কোনো কারণেই ওর কাছাকাছি যেতে মন চাইতো অন্তিকের, হয়তো বউ বলে হালাল বলে ভেতর থেকে চাওয়াগুলো আসতো। না হয় প্রাণেশা তার জীবনে আসার আগে তো এমনটা কখনো হয়নি তার সাথে। তোষা ছাড়া আর কোনো মেয়ে বন্ধু ছিলই না। ফুফাতো বোন মেহেরিন ওকে ভালোবাসে জানার পরেও তেমন কোনো অনুভূতি হতো না তার। একটা মেয়ে তাকে ভালোবাসে এই বিষয়টা নিয়ে সে কখনো গভীরভাবে ভাবেইনি, ভাবার ইচ্ছেই হয়নি। প্রাণেশাকে নিয়ে যত ভালো খারাপ অনুভূতি জন্ম হয়েছে তার মনে, ওর ওপরই ভালো খারাপ সব রকম অধিকার খাটিয়েছে। অনুভূতি প্রকাশে কাঁচা বিশিষ্ট সফল আইনজীবী অন্তিক নিজের বউকে আগে ভালোবাসি কথাটা না বলে তার সাথে দাম্পত্যের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করে নিয়েছে। আর তার বউ অভিমান করে চলে গিয়েছে বাপের বাড়ি। ওকে অপরাধ বোধে ফেলে দিয়ে বাবা ভাইয়ের সাথে থাকছে। এলোমেলো ভাবনায় অন্তিক হঠাৎ হেসে ওঠে, দুহাতে মুখটা ঘষে আকাশের দিকে তাকায়। সে যে নিজের আবেগী বউকে আগে ভালোবাসেনি না বলে কাছে টেনে ভুল করেছে সে বোধ তার আগেই এসেছে। কিন্তু স্বভাব অনুযায়ী আবেগ অনুভূতি প্রকাশে কাঁচা হয়। ভালো লাগা কিংবা ভালোবাসা যেমন প্রকাশ করতে পারেনি, তেমন খারাপ লাগা কিংবা অপরাধ বোধেও প্রকাশে অপটু সে। এর বাইরে সেদিন বিকেলে করা ব্যবহার তো সবচেয়ে বড় অপরাধ ছিল। এবার কাছে পেলেই ক্ষমা চেয়ে নিবে, এসব ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে বাড়ির বাইরে দরজার কিছুটা সামনে দাঁড়িয়ে কথাগুলা ভাবছিল। নিজের ইন্ট্রোভার্ট ভাই ভাবি চলে যাওয়ায় কেমন বদমেজাজি হয়ে গিয়েছিল। কিছু বললেই ছ্যাদ করে রেখে যেত সেই ভাই এখন এখানে দাঁড়িয়ে একা হাসছে। হাঁটতে হাঁটতে বিষয়টা দেখে ইসির কৌতূহল হলেও কিছুটা জিজ্ঞাসা করে না। না জানি আবার রেগে গিয়ে একটা ঝাড়ি দিয়ে দেয়। ইসি মা চাচির পাশে গিয়ে বসে। কথায় কথায় তার মা প্রাণেশার জন্য আফসোস করেন। ছেলেটাও কেমন হয়ে গেল ভেবে মুখ অন্ধকার করেন। তা দেখে ইসি আনমনেই বলে, ভাইয়ার জন্য এত চিন্তা না করে ভাবির জন্য করো। ভাইয়াকে তো দেখলাম বাইরে দাঁড়িয়ে একা একা হাসছে। কি জানি কি হলো, নাকি ভাবির শোকে পাগল হয়ে গেল, কিছুই বুঝলাম না। মেয়ের কথা শুনে মিসেস আয়েশা মিন তাকান। বাইরে দাঁড়িয়ে হাসছে মানে? খুশি খুশি দেখাচ্ছে, কিন্তু কি হয়েছে বুঝতে পারিনি। প্রাণেশার খোঁজ পেল নাকি? কথাটা বলে তিনি ছেলের কাছে যান। অন্তিককে জিজ্ঞাসা করলে সে কোনো ভনিতা করে না, জানিয়ে দেয় আজ ওকে দেখেছে এক জায়গায়, খোঁজ নিয়ে জেনেছে ও এখন নিজের বাড়িতে চলে গিয়েছে। আয়েশা আমিন অধৈর্য হয়ে বিস্তারিত জানতে চাইলে অন্তিক তার মাকে সব জানায়। তিনি ও বাড়ির কেউ ওনাদের সাথে যোগাযোগ করে কিছু জানালো না কেন জানতে চাইলে অন্তিক বলে, যতটুকু বুঝতে পারছি তোমার বৌমা বাড়ির কাউকে জানায়নি সে যে এখন বিবাহিতা। কি বলছিস? বিয়ের বিষয়টা জানালো না? রাগ ও অভিমানে হয়তো। সে যাক, একদিন সবাই মিলে তাহলে ও বাড়ি গিয়ে ওকে চেয়ে নেব। যা হয়েছে সব কিছু ওনাদের জানিয়ে ভুল বোঝাবুঝি দূর করে ওকে নিয়ে আসতে হবে। অন্তি কিছু বলেনি তখন। নীরব সম্মতি দিয়ে ভাবছিল কিভাবে ওর সাথে দেখা করা যায়, কিভাবে কথা বলা যাবে একটু। ওর মান অভিমান ভাঙে তারপর ও বাড়ি থেকে নিয়ে আসাটাই বেস্ট হবে মনে হয়েছে তার কাছে। কালকের কথা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছে যায় তারা। প্রাণেশাকে কোলে নিয়ে নেমে বাড়ির সামনে যায়। বেল বাজালে কিছুক্ষণের মধ্যে চাচি এসে দরজা খুলে দেয়। মিসেস তাবিয়া হঠাৎ অন্তিককে একটা মেয়ে কোলে নিয়ে দরজার সামনে দেখে অবাক হন, কিন্তু মেয়েটার চেহারা দেখে অবাকতা খুশিতে পরিণত হয়। ওদের ভেতরে আসতে দিয়ে সবাইকে ডেকে আনেন। অন্তিক ততক্ষণে প্রাণেশাকে নিজের রুমে নিয়ে বিছানায় শুয়ে দিয়েছে। বাড়ির সবাই বাড়িতেই ছিল শুক্রবার হওয়ায় মিসেস আয়েশা মিন রাতেই সবাইকে জানিয়েছিলেন প্রাণেশার ব্যাপারে। সবাই তো আরও 2-1 দিন সময় নিয়ে ও বাড়ি গিয়ে ওকে নিয়ে আসার কথা ভেবে রেখেছিল। তাহলে ওকে আবার নিয়ে আসলো কেন কিছু বুঝতে পারছে না। তার উপর ঘুমাচ্ছে মেয়েটা। আয়েশা মিন ভয় পেয়ে যান, ছেলেটা আবার জবরদস্তি নিয়ে আসলো না তো প্রাণেশাকে। ওকে তো আরও পরে সবাই মিলে গিয়ে নিয়ে আসার কথা ছিল। আজকে নিয়ে আসলি যে? আর ঘুমাচ্ছে কেন? আবার কি করেছিস? উদ্বিগ্ন হয়ে তিনি জানতে চান। অন্তিককে ঠিক করে শুয়ে দিয়ে মায়ের দিকে তাকায়। বাবার দিকে তাকালে বুঝতে পারে তার ধারণাও একই।
সবাই ভেবেছে ওর সাথে কিছু করে তুলে এনেছে জোর করে। ওদের ভাবনায় তেমন পাত্তা দেয় না সে, তবে মায়ের চিন্তিত চেহারা দেখে জবাব দেয়, হামলা হয়েছিল ওদের উপর, ওখান থেকে নিয়ে এসেছে। আরও ঘুমাচ্ছে না, অজ্ঞান হয়ে আছে, ভয় অজ্ঞান হয়ে পড়েছে। অন্তিকের কথা শুনে সকলে বিচলিত হয়। আয়েশা আমিন ছেলেকে জিজ্ঞাসা করেন, কি বলছিস? হামলা হয়েছিল মানে? কিসের হামলা? ও কোথাও ব্যথা পেয়েছে? অজ্ঞান হয়ে গেল কেন? মিস্টার মাহমুদ সরোয়ার স্ত্রীকে শান্ত হতে বলে ছেলেকে বলেন, কিসের হামলা অন্তিক? পরিষ্কার করে বলো, কে হামলা করলো? আর তুমি কিভাবে জানলে? আমি ঠিক জানি না কারা হামলা করেছে, তবে ওর ভাই সাহিল ফারদিন রাজনীতির মানুষ, তা তো জানোই। এখন হামলা হওয়ার হামেশাই হয়। আমি লোক লাগিয়ে রেখেছিলাম তোমার বৌমার আশেপাশে। ওরা জানালো আজ সকাল সকাল নাকি সাহিল বোনকে নিয়ে হসপিটালে গিয়েছে। ওর কিছু হয়েছে ভেবে আমিও বের হয়ে গেছিলাম। তখন থেকে এসব মাঝ রাস্তায় ওদের গোলাগুলির মাঝে ওকে নিয়ে এসেছি। ভয় অজ্ঞান হয়ে পড়েছে। চিন্তা করো না তোমরা। অন্তিকের কথা শুনে সবাই চিন্তিত হয়ে পড়ে। না জানি ওখানে এখন কি হচ্ছে। দিগন্ত সবাইকে রুম খালি করতে বলে। বেশি মানুষের গিজগিজে প্রাণেশার দম বন্ধ লাগবে। কয়েক ঘন্টা পর আপনা আপনি ওর জ্ঞান ফিরবে। সবাই বের হয়ে পড়ে তার কথা শুনে। অন্তিকও বের হয়ে যায়। প্রাণেশাকে সেফলি ওখান থেকে নিয়ে আসলেও এখন কি হচ্ছে না হচ্ছে কিছু জানে না। যদিও সাহিল ফারদিন মানুষটাকে সে আগে থেকেই চেনে, এত সহজে ওর ক্ষতি করা যাবে না সে জানে। তাই তার চিন্তা না করে আগে নিজের বউকে ওখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে। তবে ওকে নিয়ে আসলেও ওখানের পরিস্থিতি সম্পর্কে একটু চিন্তা থেকেই যায়। অন্তিকের ধারণাই ঠিক, হামলাকারীরা বিরোধী দলেরই লোক ছিল। সাহিল সহ তার পরিবারের ওপর এমন বিভিন্ন সময় ছোট বড় আক্রমণ হয়। রাজনীতির সুবাদে তার শত্রুর অভাব নেই, তার জন্য এইসব তেমন সিরিয়াস কোনো ইস্যু না। সে সবসময় আগে পিছে লোক নিয়ে ঘোরে। বাড়ির সবার জন্য সেফটির ব্যবস্থা করা আছে, কিন্তু আজ কেন সে সাথে গার্ড নিয়ে যাওয়ার কথা ভুলে গেল তা সে জানে না। বোনের চিন্তায় ভুলে বসেছিল যখন তখন হামলা হতে পারে এই বিষয়টা। বিশেষ করে সাহিলের আপন মানুষদের উপর বেশি হামলা হয়। এতদিন সে ছিল একা। বাবার সেফটি বিশেষভাবে দেওয়া আছে, কিন্তু আসলে বাবাও নয়। বিরোধী দলগুলো তার দুর্বল দিক খুঁজে আঘাত করার অপেক্ষা ছিল এতদিন। সাহিলের একটা বোন আছে, এই বিষয়ে তারা জানতো না। কাল ঘুরতে বের হওয়ায় প্রাণেশা তাদের চোখে পড়ে। ওর প্রতি খুব যত্নশীল সাহিল, তাই যে কারো চোখে পড়বে স্বাভাবিক। ওদেরও পড়েছে, তবে তখন প্রপার সেফটি নিশ্চিত করে বেরিয়েছিল বলে কিছু করতে পারেনি। তাছাড়া প্রাণেশা আসলে কে সে বিষয়েও তারা কিছু জানতো না। তবে খোঁজ নিয়ে এটা সাহিল ফারদিনের বোন জেনে তারা অবাক হয়েছে। ওর যে কোনো ভাই বোন আছে সে বিষয়ে পুরোপুরি অজ্ঞ ছিল তারা। বোনকে এতদিন লুকিয়ে রেখেছিল তাদের থেকে, তার মানে কত আদরের হবে। এটা ভেবে তাদের মূল টার্গেট হয় প্রাণেশা। আজকে সিকিউরিটি ছাড়া একা বোনকে নিয়ে বেরিয়েছে, তার খবর পেয়েছে তারা, তাই সুযোগ হাতছাড়া করেনি। প্রায় পিষেই দিয়েছিল, কিন্তু শেষ কোথা থেকে কে এসে ওকে নিয়ে গেল তা না সাহিল বুঝতে পেরেছে, আর না বুঝতে পেরেছে হামলাকারীরা। প্রাণেশাকে নিয়ে যাওয়ার পর সাহিলের লোকজন এসে পড়েছিল ঘটনাস্থলে, তাই তাদের বিশেষ ক্ষতি করতে পারেনি। কিন্তু বোনটাকে কে নিয়ে গেল তা ভেবে অস্থির সাহিল 1 মিনিটও সময় নষ্ট করেনি। গাড়ির নাম্বার মুখস্থ করে রেখেছিল। 15 মিনিটের মধ্যে ঘটনাস্থলে থাকতেই জানতে পেরেছে অ্যাডভোকেট অন্তিক সরোয়ারের গাড়ি ছিল ওটা। ওর নাম দেখে ভ্রু টান টান হয় তার। অন্তিক সরোয়ার তার বোনকে তুলে নিয়ে গেল কেন? সাহায্য করলো কি? হবে হয়তো। সামনের গাড়িটাকে ধাক্কা দিয়ে প্রাণেশাকে নিয়ে গিয়েছে, হয়তো এদিকেই ছিল, আর আতর্কিত হামলা দেখে সুযোগ বুঝে সাহায্য করেছে। সাহিল তাই ধরে নেয়, কারণ অন্তিকের সাথে তার কোনো ঝামেলা নেই, বরং তাদের মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক আছে। সেবার ট্রিনার কেসে সেই তো সাহায্য করেছিল অন্তিক সরোয়ারকে। তার বোন অন্তিককে নিয়ে গিয়েছে কিছু শুনে কিছুটা নিশ্চিত হয় সাহিল। ইতোমধ্যে নিউজ চ্যানেলগুলোতে তার উপর হামলা হওয়ার ব্যাপার খবরে ছড়িয়ে পড়েছে। সাংবাদিক পুলিশরাও এসে পড়েছে। বাড়ি থেকে ক্রমাগত ফোন আসছে দেখে সে রিসিভ করে। সাহিল কোথায় তোমরা? ঠিক আছো? নিউজ চ্যানেলগুলোতে কি দেখাচ্ছে? তোমরা ঠিক আছো তো? তোমার বোন ঠিক আছে?
সজল ফারদিন একের পর এক প্রশ্ন করেই চলেছেন। ছেলে মেয়ে দুটোই ওখানে। চিন্তায় ওনার মাথা ফেটে যাচ্ছে। সাহিলের হাতে কিছুটা লেগেছে গোলাগুলির সময়। তালুতে কেটে গিয়েছে গভীরভাবে, জ্বালা করছে ভীষণ। সে হাতটা অল্প ঝাঁকিয়ে চোখ মুখ কুচকেই বলে, প্রাণেশা, ঠিক আছি। আমিও ঠিক আছি। চিন্তা করতে হবে না, কিছুই হয়নি কারো। কি বলছো? নিউজে কি দেখাচ্ছে? আমার মেয়েটারও কোথায় লেগেছে কিনা দেখো। তোমাকে দেখা যাচ্ছে টিভিতে, পূর্ণশাকে দেখা যাচ্ছে না কেন? ও কোথায়? সাহিলকে তখন সাংবাদিকরা ঘিরে ধরেছে। তার লোকেরা আটকে রেখেছে কোনোভাবে। তাদেরও একই প্রশ্ন। খবর পেয়েছে গাড়িতে সাহিল ফারদিন, তার বোন আর ড্রাইভার ছিল। ড্রাইভার আর তাকে দেখা গেলেও তার বোনকে দেখা যাচ্ছে না কেন? তাকে কি হামলাকারীরা নিয়ে গেল, নাকি সেফলি কোথাও সরিয়ে রেখেছে ক্যামেরা থেকে আড়াল করতে? আর হামলা কে করেছে বলে ধারণা করছে সে? এমন আরো অনেক কিছু। সে ফোনটা মুখের কাছে এনে বাবাকে কোনোভাবেই বলে, আমি আর বোন দুজনে ঠিক আছি বাড়িতে। আরও কোনো চিন্তা করতে হবে না, কিছুই হয়নি আমাদের। বুঝেছো? এখন রাখছি। এরপর তার লোকেরা সাংবাদিকদের সরিয়ে দেয়। সাহিল পুলিশদের সাথে অল্প কথা বলে গাড়িতে উঠে যায়। কিন্তু ভাবতে পারেনি তাদের বাড়িতে চলে আসবে সোজা। আগে অন্তর নিজের বাড়ি গিয়ে স্থির হয়, তারপর প্রাণেশাকে নিতে আসবে ভেবেছিল। কিন্তু ছেলেটা ঘটনাস্থল থেকে বাড়ি না গিয়ে আর না অঘটনপ্রাপ্ত স্থানে প্রাথমিক চিকিৎসা নিতে হসপিটালে গেল। স্পট থেকে বোনের খবর বের করে সোজা তাকে নিতে চলে এসেছে। মিসেস আয়েশা আমিন ভেবেছিলেন মেয়েটার জ্ঞান ফিরলে একটু কথা বলবেন, মান অভিমান ভাঙিয়ে স্বামীর কাছে ফিরতে, শ্বশুরবাড়ি ফিরতে অনুরোধ করবেন। ছেলেকে যেন আরেকবার সুযোগ দেয় সেই অনুরোধ করে ওদের সম্পর্কটা ঠিক করে নিতে বলবেন। তারপর খাইয়ে দাইয়ে বাড়ির কেউ নিতে আসলে তাদের সাথে পাঠাতেন। কিন্তু কিসের কি, মেয়েটার ভাই চলে এলো আধা ঘন্টা পার হতে না হতেই। সাহিলকে এত তাড়াতাড়ি এখানে চলে আসতে দেখে প্রত্যেকে অবাক হলেও নিজেদের সামলে তাকে ভেতরে আসতে বলে। ওনাদের সাথে প্রাথমিক আলাপ সেরে সাহিল জানায় অন্তিক তার বোনকে নিয়ে এসেছে, জেনেও ওকে নিতে এসেছে মূলত। মাহমুদ সরোয়ার মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ বাবা, তোমার বোন এখন এ বাড়িতেই আছে, উপরে অন্তিক নিয়ে এসেছে। এখনও জ্ঞান ফেরেনি। তুমি বসো, একটু আলাপ সালাপ করি। হ্যাঁ, আগে একটু বসো। তোমার হাতেও বেশ লেগেছে। আমার নাতি দিগন্ত, সে ডাক্তার, তাকে ডাকছি। একটু চিকিৎসা নাও হাতে, তারপর অল্প একটু নাস্তা খেয়ে বোনের কাছে যেও। ততক্ষণে তারও জ্ঞান ফিরুক, তুমিও একটু জিরিয়ে নাও। তাদের আন্তরিকতা দেখে সাহিলের ভেতর অপরিচিত মানুষদের কাছে প্রাণেশা আছে ভেবে যে অস্থিরতা ছিল তা কিছুটা দমন হয়। সৌজন্য হেসে সায় জানায় তার সাথে পিয়াসও আছে। সে ওনাদের সাথে সোফায় গিয়ে বসলে দিগন্ত আসে। কেটে যাওয়া জায়গায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। হামলা সম্পর্কে অল্প স্বল্প আলাপে বসে তাদের সাথে। মিসেস আয়েশা আমিন সাহিলকে আপ্যায়নের ব্যবস্থা করে। ধরতে গেলে সে আজ প্রথমবার বোনের শ্বশুরবাড়ি এসেছে। আর বিপরীতভাবে সরোয়ার বাড়ির একমাত্র বউয়ের বাপের বাড়ি থেকে প্রথম কেউ এসেছে। আর এই বিষয়টা সাহিল না জানলেও ওনারা তো জানেন। তাই তার আপ্যায়নের কোনো ত্রুটি রাখে না মিসেস আয়েশা আমিন। সাহিল এত টেনশন আর ঝামেলার মধ্যে সেসব বিষয় চোখে পড়ার মতো হলেও তেমন আমলে নেয় না। সে আলাপ বেশি দূর না টেনে বোনকে দেখতে চায়। কোথাও কোনোভাবে লেগেছে কিনা চোখে না দেখলে চিন্তা একেবারেই কমছে না। তার উপর বাড়ি থেকে ফোনের ওপর ফোন আসছে। ওর ব্যাপারটা বুঝতে পেরে আয়েশা আমিন বাড়ির বাকিদের দিকে তাকান। অন্তিক এই মুহূর্তে বাড়িতে নেই। তার চাচা অবশ্য সাহিল আসার পরপরই ফোন করেছিল, কিন্তু সে জানিয়েছে আধা ঘন্টার মতো সময় লাগবে। হামলার স্পটে পুলিশ আর নিরাপত্তার কর্মীরা পৌঁছে গিয়েছে শুনে সে সেদিকে আর যায়নি। নিজের কেসের জন্য কোনো একটা দরকারি কাজে আধা ঘন্টার জন্য বেরিয়েছে। সেও হয়তো ভাবেনি সাহিল এত তাড়াতাড়ি চলে আসবে বোনকে নিতে। না হলে বাড়িতেই থাকতো সাহিলের বোনকে দেখতে চাওয়াই। চেয়েও আর না করতে পারবে না ওনারা। অন্তিক আসলে তারপর যা কথা বলার বলতে চেয়েছিলেন ওনারা। কারণ অন্তিক এখনই সাহিলকে প্রাণেশা আর তার বিষয়ে কিছুই জানানোর কথা ভাবছে কিনা ভাবেনি, কিংবা অন্য যে কোনো কথা সে কিভাবে এবং কতটুকু জানতে চায় সাহিলকে তা কিছুই জানে না।
সব মিলিয়ে অন্তিক থাকলে ভালো হতো, এটাই ভাবছিলেন সবাই। তবে সাহিলের উদ্বিগ্ন চেহারা দেখে আর না করেন না। পিয়াস ছেলেটাকে নিচে বাকিদের সাথে বসিয়ে মিসেস আয়েশা মিজান সাহিলকে নিয়ে সাহিল রুমে প্রবেশ করে দেখে প্রাণেশা এখনো অজ্ঞান হয়ে শুয়ে আছে। এসির ঠান্ডায় রুমটা ভীষণ শান্ত আর রিল্যাক্সড আবহাওয়া দিচ্ছে। প্রাণেশা আরামে শুয়ে আছে, সাদা একটা চাদরও গায়ে দেওয়া আছে পেট অবধি। সে গিয়ে বোনের পাশে বসে হাত পা সব দেখে, কোথাও লাগেনি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রাণেশা তার গাড়ির সামনে এসে পড়ার আগেই তাকে রাস্তার ঠিক কোথায় কোথায় দেখা গিয়েছে সেসব খোঁজ নিতে বলেছিল পিয়াসকে, কিন্তু ওর গাড়ির সামনে এসে পড়ার আগেই আধা ঘন্টার সিসিটিভি ফুটেজ ছাড়া তার আগের কোনো তথ্য জানতে পারেনি এখনো। তাই ওর সাথে ঠিক কী হয়েছিল তা এখনও জেনে উঠতে পারেনি। আর খোঁজ পাওয়া ওই আধা ঘন্টার ফুটেজে তেমন বিশেষ কিছু পায়নি, শুধু এলোমেলো পায়ে এদিক ওদিক করে হাঁটতে দেখেছে। চেক আপ করিয়ে সাহিলের মাথা গরম ছিল। গাড়িতে পিয়ার যখন তাকে আবার ফোন দেয়,